রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের উপরে ভিত্তি করে একটি বিশেষ ভিডিও আজকে উপস্থাপন করতে চলেছি। আজকের আলোচনায় তোমরা পাবে প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরের আলোচনা। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আগামী 2025 সালের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আসছে সেই পরীক্ষায় তোমরা এখান থেকে অনেকটা সুবিধা পাবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি, তোমাদের উচ্চ মাধ্যমিক আর্টস সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হচ্ছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে আগামী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। আমি আশা করব এখান থেকে যদি নোটস নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি হিসেবে নাও তাহলে পরীক্ষায় 100% সফলতা পাবে এবং 90% প্লাস নম্বর তোমরা পাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও আজকের আলোচনা। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সাবজেক্ট এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ক, দাগ নম্বর 1। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 1×12, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার ক, আধুনিক পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। উত্তর: আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশের জন্য বিদ্যালয়ে যে কর্মসূচি নির্বাচন করে এবং সচেতনভাবে অনুশীলন করে তাদের সমন্বয়ই হলো আধুনিক পাঠ্যক্রম। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর খ, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কি? উত্তর: শিশুর সক্রিয়তা ও কর্ম অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে পাঠ্যক্রম গড়ে উঠেছে তাকে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলে। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর গ, ফ্রয়েবেলের মতে শিক্ষার দুটি প্রধান উপকরণ কি কি? উত্তর: প্রথমত ফ্রি সেলফ অ্যাক্টিভিটি, দ্বিতীয়ত ক্রিয়েটিভিটি। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ঘ, প্রথাগত শিক্ষা বলতে কি বোঝো? উত্তর: নির্দিষ্ট নিয়মকানুন মেনে পরিকল্পিত পাঠ্যক্রম অনুযায়ী নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে যে শিক্ষা পরিচালিত হয় তাকে প্রথাগত শিক্ষা বলে। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর উ, প্রথা বহির্ভূত অর্থাৎ নন ফর্মাল শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: প্রথমত শিক্ষা ব্যবস্থায় প্রবেশের কোনো নির্দিষ্ট সময় বা বয়স নেই। দ্বিতীয়ত যে কোনো সময়ই শিক্ষার্থী ভর্তি হতে পারে। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর চ, শিখনে সমগ্রতাবাদ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর: উলফগ্যাং কহলার। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ছ, শিশুর ভাষা বিকাশ স্তর কোন বয়সে দেখা যায়? উত্তর: ভাষার বিকাশ। শিশু কোনো ভাষা শিখে জন্মায় না, জন্মের পর শিশুদের একমাত্র ভাষা হলো কান্না। আরাম বা সুখানুভূতি প্রকাশের জন্য 3 মাস বয়স থেকেই তারা নানাবিধ অর্থহীন শব্দ করে। 15 মাস বয়স থেকে ছোটরা যেসব বাক্য বলে তাকে টেলিগ্রাফিক ভাষা বলে। 2 বছর বয়স পর্যন্ত সরল বাক্য প্রধান ভাষা হলেও শেষের দিকে ছোট ছোট দুটি বাক্যে সংযোগ ঘটিয়ে যৌগিক বাক্য বলতে পারে। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর বর্গীজ, শিক্ষায় প্রচেষ্টা ও ভুলের তত্ত্বর প্রবক্তা কে ছিলেন? উত্তর: মনোবিদ থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলের প্রবক্তা। তার মতে সমস্যামূলক পরিস্থিতির ক্ষেত্রে লক্ষ্যবস্তু ও প্রাণীর প্রচেষ্টার মধ্যে যখন সঠিক বন্ধন সৃষ্টি হয় তখনই শিখন সম্পূর্ণ হয়। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ঝ, শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর: প্রথমত শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, পক্ষান্তরে
পরিণমন একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। দ্বিতীয়ত, শিখন বাহ্যিক উদ্দীপকের সাহায্যে ঘটে। পক্ষান্তরে দ্বিতীয়ত, পরিণমন আভ্যন্তরীণ উদ্দীপকের সাহায্যে ঘটে। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ইয়, বুদ্ধি ও বিকাশের মধ্যে একটি পার্থক্য লেখো। প্রথমত, বুদ্ধির একটি নির্দিষ্ট সময়সীমা আছে, অর্থাৎ বুদ্ধির নির্দিষ্ট বয়স স্তরে গিয়ে থেমে যায় বা কমে যায়। অপরপক্ষে বিকাশ হলো নিরবচ্ছিন্ন অবিরাম পরিবর্তনের প্রক্রিয়া। বিকাশ জন্মের পর থেকে শুরু হয়, চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ট, বৌদ্ধ ধর্মের একটি মূলনীতি উল্লেখ করো। উত্তর, বৌদ্ধ ধর্মের মূল কথা হলো পরিনির্বাণ লাভ করা। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ঠ, বিদ্যালয় গুচ্ছ কি? উত্তর, একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার মানের উন্নতি ঘটানোর জন্য বা উদ্দেশ্যে কোঠারি কমিশনের নির্দেশে কয়েকটি বিদ্যালয় নিয়ে গড়ে তোলা হয় বিদ্যালয় গুচ্ছ। এই কমিশনের মতে 3 থেকে 4টি মাধ্যমিক বিদ্যালয় এবং 10 থেকে 20টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত হবে বিদ্যালয় গুচ্ছ। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ড, ব্যতিক্রমী শিশু কারা? উত্তর, যারা বয়স অনুযায়ী বুদ্ধির থেকে পিছিয়ে যায় বা অনেক সময় এগিয়ে যায় তাদের ব্যতিক্রমী শিশু বলে। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ঢ, ই গভর্নেন্স কাকে বলে? উত্তর, ই গভর্নেন্স কম্পিউটারের মাধ্যমে দক্ষতার সঙ্গে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে ই গভর্নেন্স। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ঘ, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 2 × 6, মোট 12। প্রথম প্রশ্ন দাগ নম্বর ক, শিশুর সামাজিকীকরণে আধুনিক পরিবারের 2টি ভূমিকা উল্লেখ করো। উত্তর, প্রথমত শিশুর নৈতিক বিকাশ, দ্বিতীয়ত শিশুর সুঅভ্যাস গঠন। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর খ, একবিংশ শতাব্দীর শিক্ষার 2টি লক্ষ্য উল্লেখ করো। উত্তর, আধুনিক শিক্ষার লক্ষ্য প্রথমত ইউরোপের নবজাগরণের ফলে প্রগতিশীল ভাবধারা, দ্বিতীয়ত স্বাধীন ভারতের আধুনিক শিক্ষা। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর গ, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝায়? উত্তর, শিক্ষা মনোবিজ্ঞান বলতে সেই বিজ্ঞানকে বোঝায় যা ব্যক্তির শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করে এবং সেই সব আচরণের উন্নতি ঘটাতে সচেষ্ট হয়। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ঘ, শিখনের সঞ্চালন বলতে কি বোঝায়? উত্তর, শিখন সঞ্চালনমূলক, অর্থাৎ একটি বিষয়ের শিখনের ফলাফল পরবর্তী অপর একটি বিষয়ের শিখন বা সম্পাদনে সঞ্চালিত হয়। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর উ, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উত্তর, একটি মানের মাধ্যমে একগুচ্ছ স্কোরকে যখন বিশ্লেষণ করা হয় এবং বিজ্ঞানের স্কোরগুলি তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করা হয় তখন তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর চ, কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে ফর্মুলার সাহায্য নেওয়া হয় সেটি লেখো। উত্তর, গড় নির্ণয় করতে নিচের সূত্রটি ব্যবহার করা হয়। মিন বা গড় x/n, মিন x = স্কোরগুলির সমষ্টি, n = মোট স্কোরের সংখ্যা। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর ছ, শিক্ষায় প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি অফ এডুকেশন বলতে কি বোঝায়? উত্তর, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা শিক্ষা প্রক্রিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট বা উপকরণের ব্যবহার, যার মধ্যে আছে শিক্ষণ প্রক্রিয়া বা প্রশিক্ষণের ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি বা গ্যাজেট। ইলেকট্রনিক্স বলতে মূলত রেডিও, টিভি, ট্যাব রেকর্ডার, কম্পিউটার ইত্যাদি। শিক্ষায় ব্যবহৃত কয়েকটি সাধারণ প্রযুক্তি হল শিক্ষা সন্দীপন, চকবোর্ড, চার্ট, মডেল, ভিডিও ইত্যাদি।
আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে আমার উপস্থাপনায় তোমরা যারা আমার চ্যানেল ওপেন এডুস্টারে আলোচনা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও অদ্যাবধি পর্যন্ত যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সমস্ত ভিডিও একসঙ্গে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ। এবারে উপস্থাপন করছি বিভাগ গ, দাগ নম্বর 3। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 4 × 9 মোট 36। প্রথম প্রশ্ন দাগ নম্বর ক, শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নটি কমন ছিল এবং এছাড়া উপরের যে প্রশ্নগুলি আমি আলোচনা করেছি এই প্রশ্নগুলির মধ্যে 80% প্রশ্নই পরীক্ষায় কমন ছিল। যাই হোক, আলোচনা করছি পরবর্তী প্রশ্ন দাগ নম্বর খ, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মূল নীতিগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও পরীক্ষায় কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর গ, কার্জনের শিক্ষামূলক সংস্কার বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর ঘ, গেস্টাল্ট মনোবিজ্ঞানীদের প্রবর্তিত অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ তত্ত্বের মৌলিক নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও পরীক্ষায় কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর উ, প্রেষণা ও শিখন কিভাবে সম্পর্কিত। এই প্রশ্নটিও কমন ছিল। তোমরা যারা আমার কাছে নোট নিয়েছো অবশ্যই তোমরা লিখতে পেরেছো বলে আমার বিশ্বাস। পরের প্রশ্ন দাগ নম্বর চ, স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির পার্থক্য লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর ছ, টাইপ এস এবং টাইপ আর এর অনুবর্তন এর পার্থক্য লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর বর্গীজ, কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষার 10+2+3 ধরনের স্তর বিভাজন ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর ঝ, অন্ধ শিশুদের জন্য শিক্ষা কর্মসূচি আলোচনা করো। এই প্রশ্নটিও পরীক্ষায় কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর ইয়, নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলির শ্রেণী দৈর্ঘ্য 5 ধরে পরিসংখ্যা বন্টন তৈরি করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ঘ, দাগ নম্বর 4। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 5 × 4 মোট 20। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ক, কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম বর্ণনা করো। এই পাঠ্যক্রম কোন কোন পরিপ্রেক্ষিতে মুদালিয়র কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রম থেকে পৃথক। এই কোশ্চেনটিও কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর খ, মুসলিম শিক্ষার মূলনীতিগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর গ, বিকাশের নির্ণায়ক হিসেবে বংশগতি ও পরিবারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও কমন ছিল। তোমরা যারা আমার কাছে নোট নিয়েছো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলির উত্তর লিখতে পেরেছো বলে আমার বিশ্বাস। পরের প্রশ্ন দাগ নম্বর ঘ, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। এই প্রশ্নটিও কমন ছিল। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিতে ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি কমন ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে পার্থক্য। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় এডুকেশন উচ্চ মাধ্যমিক 2024 এর প্রশ্নপত্রের আলোচনা শুনছিলে, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।